জনগণ হিসেবে আমরা ভোট দেই, নেতারা নির্বাচিত হন, সংসদ চালান। আমরা টিভিতে দেখি বড় বড় বক্তৃতা, দেশ চালাচ্ছে সরকার। কিন্তু এসব কিছুর পিছনে অন্য কোনো শক্তি কি কাজ করে, যা কখনো সামনে আসে না? কিন্তু ক্ষমতার ঘুড়ির নিয়ন্ত্রণের নাটাই সেই অদৃশ্য হাতেই থাকে। বাস্তবে এমন কিছু যদি থেকেই থাকে, তবে সেই অদৃশ্য শক্তির নাম হচ্ছে ডিপ স্টেট, রাষ্ট্রের অভ্যন্তরে আরেকটা গোপন রাষ্ট্র, যে কাজ করে নীরবে নিঃশব্দে, কিন্তু প্রভাব ফেলে রাজনীতির প্রতিটি পদক্ষেপে। ধরুন, আজ একটি সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের পক্ষ থেকে, কিন্তু হঠাৎ সেটা বদলে গেল। কেউ কিছু বলল না, নেতারা নীরবতা পালন করলো। মিডিয়ায় আজ একরকম খবর এলো, তো পরদিন সম্পূর্ণ তার উল্টোটা। এখানেই শুরু হয় সন্দেহ, কে চালাচ্ছে আসলে সবকিছু। সর্বপ্রথম ডিপ স্টেট ধারণাটির উৎপত্তি হয় তুরস্কে, যেখানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ এবং কিছু রাজনৈতিক ও ব্যবসায়ী গোষ্ঠী একত্রে নির্বাচিত সরকারকে বাইপাস করে রাষ্ট্রীয় সিদ্ধান্তে হস্তক্ষেপ করত। 1996 সালে তুরস্কে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে একই সাথে পাওয়া যায় একজন পুলিশ অফিসার, একজন অপরাধী মাফিয়া এবং একজন পার্লামেন্ট সদস্যকে। তখন প্রমাণ মেলে যে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও অপরাধ জগতের মধ্যে গোপন সংযোগ আছে, যা প্রকাশ্যে ডিপ স্টেট তত্ত্বকে বাস্তব করে তোলে। পরবর্তীতে এই ধারণা ছড়িয়ে পড়ে অন্যান্য দেশসমূহে। ডিপ স্টেট ধারণা খুব পরিচিত হয় পাকিস্তানে, যেখানে গোয়েন্দা সংস্থা ISI ও সেনাবাহিনীর রাজনীতিতে ভূমিকা বহুবার স্পষ্ট হয়েছে। জুলফিকার আলী ভুট্টো ও পরবর্তীতে তার কন্যা বেনজির ভুট্টোকে সেনা প্রশাসনিক চাপ দিয়ে ক্ষমতা থেকে সরানো, ইমরান খানের উত্থান এবং পতনের পেছনে ডিপ স্টেট কার্যকরী ভূমিকা পালন করেছে বলে অনেকেই মনে করেন। ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পরবর্তীতে ইন্দিরা গান্ধীকে হত্যার পেছনে ডিপ স্টেট কাজ করেছে কিনা সেটা নিয়েও বিতর্ক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিপ স্টেট নিয়ে আলোচনা শুরু হয় বিশেষভাবে ডোনাল্ড ট্রাম্পের সময়, যখন তিনি অভিযোগ করেন যে CIA, FBI ও বিচার বিভাগের একটি গোপন অংশ তার প্রশাসনের বিরুদ্ধে কাজ করছে। বাংলাদেশে 1975 সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পেছনে জড়িত ছিলেন সেনাবাহিনীর কিছু মধ্যপদস্থ কর্মকর্তা। এত বড় একটা পরিকল্পনা দেশের গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা বাহিনী কেউ জানল না। এটা কি সম্ভব? এটাই ছিল বাংলাদেশের ডিপ স্টেটের সূচনা। শেখ মুজিবুর রহমান হত্যার পর ক্ষমতায় আসেন খন্দকার মোশতাক। এরপর 3 নভেম্বর জেল হত্যা, 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থান এবং জিয়াউর রহমানের আবির্ভাব। এ সকল ধারাবাহিক ঘটনাচক্রে সেনাবাহিনীর ভেতরের গোষ্ঠীগুলোর দ্বন্দ্ব, এক পক্ষ আরেক পক্ষকে উৎখাত, এসব কিছু ডিপ স্টেটের আভ্যন্তরীণ লড়াইটাকে চিত্রায়িত করে। 24 মার্চ 1982 রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারকে হটিয়ে সেনাপ্রধান এরশাদ ক্ষমতা দখল করেন। সংবিধান স্থগিত, সামরিক বিধান জারি এবং রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করলেন। সেনাবাহিনী সরাসরি রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত হল। প্রশাসনের উচ্চ পর্যায়ে DC, SP পর্যন্ত সেনা অফিসারদের বসানো হলো এবং এভাবেই ডিপ স্টেটকে বাংলাদেশের রাজনীতিতে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত রূপ দেওয়া হলো। সে সময়টা ছিল বাংলাদেশের ডিপ স্টেটের স্বর্ণযুগ। অবশেষে 1991 সালে সেনা শাসনের অবসান ঘটল। বাংলাদেশে নির্বাচন হলো, কিন্তু ডিপ স্টেট কি বিদায় নিল? না, বরং সে শুধুমাত্র তার রূপ বদলালো। সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় না থাকলেও গোয়েন্দা সংস্থা DGFI, NSI সক্রিয় থাকলো। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, পাওয়ার শিফট হয়নি, পাওয়ার সেন্টার বদলেছে। এ সময় এ দুটি সংস্থা ব্যবহৃত হলো রাজনৈতিক প্রতিপক্ষের উপর নজরদারি করার জন্য। মিডিয়াকে বিভক্ত করা হয়, সরকারপন্থী বনাম বিরোধী। ডিপ স্টেট এক পক্ষকে পৃষ্ঠপোষকতা করে আর অপর পক্ষকে হুমকি দেয়। 1/11 সময় অর্থাৎ 2007 সালের 11 জানুয়ারি ক্ষমতায় আসে একটি অনির্বাচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। গ্রেফতার করা হয় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে, যার লক্ষ্য ছিল 2 নির্বাচিত রাজনৈতিকদের দমন করে তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া। মিডিয়া ও বিচার ব্যবস্থা সরাসরি এই কাজে যুক্ত ছিল। জনগণ প্রথম দিকে সমর্থন করলেও পরবর্তীতে ভুল ভাঙতে শুরু করে, তবে সেনা ও আমলারা থেকে যান দায়মুক্ত।
2009 সালে আবার আরেকটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, কিন্তু তখন গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা ও কাঠামো আরও শক্তিশালী হয়। বিরোধী দল দমনে রাষ্ট্র প্রশাসনের সকল উপায় উপকরণ নগ্নভাবে ব্যবহার করতে শুরু করে। বিরোধী দলকে কুণ্ঠাসা করে মিডিয়াকে শৃঙ্খলিত করে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্রের ছক করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন ও সন্ত্রাস দমন আইনের নাম দিয়ে চলতে থাকে দমন পীড়ন। অতঃপর 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। গঠিত হয় নতুন ইন্টারিম গভর্নমেন্ট। এই নতুন ইন্টারিম গভর্নমেন্টের কার্যক্রম নিয়েও সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে ক্ষমতার কেন্দ্রটা কোথায় থেকে নিয়ন্ত্রিত হচ্ছে দেশ? অনেকে ডিপ স্টেটকে একটি কনস্পিরেসি থিওরি মনে করেন, আবার অনেক বিশ্লেষক বলেন ডিপ স্টেটের অস্তিত্ব রাষ্ট্রে কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না, তবে এটার নিয়ন্ত্রণ সম্ভব শুধুমাত্র জনসচেতনতার মাধ্যমে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে সকল কার্যকর শক্তিগুলো ডিপ স্টেট হিসেবে প্রভাব রাখে বলে ধারণা করা হয় সেগুলো হলো গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী, আমলাতন্ত্র, প্রভাবশালী ব্যবসায়ী, মিডিয়া, বিচার বিভাগের রাজনৈতিক সংযোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শক্তিটি কাজ করে সেটি হলো বিদেশি প্রভাব। আপনার কি মনে হয় বর্তমান বাংলাদেশের উপর কোন ধরনের ডিপ স্টেট প্রভাব বিস্তার করে আছে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এরকম বিশ্লেষণধর্মী আরও ভিডিও পেতে চাইলে আমার পেজটি ফলো করুন, এবং আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ।